বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষণার আগে থেকেই প্রার্থী বাছাই নিয়ে তৃণমূল প্রসঙ্গে বিভিন্ন সময়ে আমি ইঙ্গিত দিয়েছিলাম আমার ফেসবুক পোস্টে, ইউটিউব চ্যানেলে, যে তৃণমূলের অন্দরে অনেক রকম সমীকরণ বদলাতে চলেছে। তা ঘিরে তৃণমূলের অনেকেই অনেক রকম টিপ্পনী কেটেছিলেন, অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন, অনেকে নানা রকম মন্তব্য করেছেন। আমার যাবতীয় মন্তব্যের উত্তর কিন্তু এখন যে ঘটনা ঘটছে পেয়ে যাচ্ছেন। ঠিক বললাম তো? নাকি ভুল বললাম? এক এক করে বলি। প্রার্থী ঘোষণা, প্রার্থী বাছাই। ঘোষণার আগে আমি ব্যক্তিগতভাবে যাদের বলেছিলাম এবং প্রকাশ্যে জ্যোতিপ্রিয় মল্লিক এবং সব্যসাচী দত্তকে ২০২৪ সালে দুর্গাপুজোর পর থেকে যখন তারা বারাসাতে আসে, আ আমি প্রশ্নটি করেছিলাম। এমনকি বিদায়ী বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীকেও প্রশ্নটি করেছিলাম যে, ভোটে নাকি দাঁড়াচ্ছেন না এবার, তা এক প্রকার নিশ্চিত। দল আপনাকে টিকিট দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। তাহলে বারাসাতের প্রার্থী কে হতে চলেছে? রাজনৈতিক অঙ্গনের কেউ? আশা করি স্মরণে আসবে এবার। আমি এই ৩ জনকে প্রশ্নটি করেছিলাম। তা ঘিরে তৃণমূলের অন্দরের, বিশেষ করে বারাসাত পৌরসভার বহু জনপ্রতিনিধি বেজায় চটেছিলেন। কেন আমি প্রশ্নটি করেছিলাম? আসলে প্রশ্নগুলো করেছিলাম আমি তথ্যের ভিত্তিতে। আমি তথ্য নিয়েই কথা বলি, চলি। তথ্য ছাড়া কোনো মন্তব্য আমি করি না। একটা অক্ষর পর্যন্ত আমি লিখি না। তথ্য অবশ্যই, এই ধরনের তথ্যগুলো কোনো প্রমাণ ওইভাবে হাতে থাকে না। প্রমাণ বলতে যাদের সাথে কথোপকথন হয় সে সেই প্রমাণ ছাড়া কিন্তু কোনো প্রমাণ নেই। তবে আমি কল রেকর্ড করি না। আর হোয়াটসঅ্যাপে যারা যা লেখেন সেগুলো কাউকে দেখাই না। কারণ এটা পেশাগত নীতির মধ্যে পড়ে। তবে আ কি হতে চলেছে, কি হতে পারে, তার একটা আগাম কিন্তু ইঙ্গিত পেয়েছিলাম বিশেষ, বিশেষ সূত্র থেকে। আর সে কারণেই আমি বলেছিলাম। তো প্রার্থী যখন ঘোষণা করল তৃণমূল, সব্যসাচী দত্ত বারাসতের প্রার্থী। সব্যসাচী দত্ত যখন বারাসতের প্রার্থী হলেন তারপর থেকে আমার পোস্টগুলো দেখুন, অনেক তৃণমূল কিন্তু অনেকেই বেজায় চটেছেন। কিন্তু কোনোটাই তথ্যহীন আমি লিখিনি। মমতা বন্দ্যোপাধ্যায় সভা করতে এলেন বারাসতে। মানুষ প্রশ্ন করছেন, বারাসত তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি কাকলী ঘোষ দস্তিদারের নাম কেন তিনি করলেন না? সবার মুখে কিন্তু একটাই প্রশ্ন। আর বারাসতের প্রার্থী ওই মঞ্চ থেকে তিনি ঘোষণা করলেন রীতিমতো স্টেজে দাঁড় করিয়ে ২ যুব নেতা লিংকন এবং চিম্পু। তাদের ডাকনাম এই দুটি নামেই তারা অধিক পরিচিত। একজন বারাসত সাংগঠনিক জেলার যুব সভাপতি আর একজন সহসভাপতি আ বারাসাত টাউনের। তো এই দুজন ছাড়া বারাসাতের অলি-গলি চেনা সম্ভব ছিল না। তিনি প্রকাশ্যে জনসভার মঞ্চ থেকে তাদের দাঁড় করিয়ে একথা ঘোষণা করলেন। বারাসাতের ৩৫ টা ওয়ার্ডের ২৮ টা তৃণমূলের কাউন্সিলর আছে। তাহলে এই ২৮ জন কাউন্সিলর কি এই আ তৃণমূল প্রার্থীর সাথে নেই? প্রত্যেকটি কাউন্সিলরের দায়িত্ব, যে ওয়ার্ডে আছে, এই ২৮ টা ওয়ার্ডের প্রত্যেকটি ওয়ার্ডের অলিগলি চেনানোর দায়িত্ব কিন্তু কাউন্সিলরদের, প্রার্থীকে। যেহেতু সব্যসাচী দত্তের বাড়ি বা বাসস্থান বারাসত নয়। তো স্বাভাবিকভাবে সব্যসাচী দত্ত যদিও আ বারাসাত তৃণমূল সাংগঠনিক জেলার চেয়ারম্যান, তবুও বারাসাত তের অলিগলি তার চেনা নয়। চেনাতে সহযোগিতা করেছেন চিম্পু আর লিংকন। প্রশ্নটা এখানেই, তাহলে কাউন্সিলরদের ভূমিকাটা কি? এখন এই আ যে প্রার্থী সব্যসাচী দত্ত, হয় তাকে কাউন্সিলররা সহযোগিতা করেননি, করছেন না, নয়তো সব্যসাচী দত্ত এই কাউন্সিলরদের সহযোগিতা নিচ্ছেন না। দুটোর যেকোনো একটি হবে, ঘটনা ঘটবে। নইলে এ কথা তিনি কেন বললেন? এরপর আমরা কি দেখলাম যে এই বারাসাত পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলন সর্দার।
তিনি ২০২৫ সালে গ্রেপ্তার হয়েছিলেন একটি কিডন্যাপ মামলায়, এবং রাজ্য পুলিশের এসটিএফ তাকে গ্রেপ্তার করে। তারপরে তিনি জামিনে মুক্ত হন। দল থেকে তাকে বহিষ্কার করা হয়, এই মিলন সর্দারকে। এখন এই ২ নম্বর ওয়ার্ডে আ কাউন্সিলর মিলন সর্দার, তিনি কাউন্সিলরশিপে আছেন কিন্তু দলের নেই। তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সব্যসাচী দত্ত যখন প্রার্থী হলেন, মিলন সর্দার সূত্রের খবর তিনি সব্যসাচী দত্তের সঙ্গে যোগাযোগ করেন, দেখা করতে আসেন। সব্যসাচী দত্ত ২ নম্বর ওয়ার্ডে গেলেন। তিনি প্রচার করতে যান সোমবার সকালে। সেখানে মিলন সর্দারকে সঙ্গে নেন, এবং যখন সংবাদ মাধ্যমের তরফ থেকে প্রশ্ন করা হয়, তখন বলা হয় বিষয়টি আইনগত এবং বিচারাধীন। বিচারে যা সাজা হবে তা মাথা পেতে নেওয়া হবে। মিলন সর্দারকে পাশে নিলেন। আ কর্মীদের হাতে তৃণমূলের পতাকা ছিল। তৃণমূলের প্রার্থী মিলন সর্দার গ্রেপ্তার এর পর জামিনে মুক্তি পেয়ে বেরিয়ে আসার পর কার্যত একা ছিলেন। দলে যেহেতু বহিষ্কার, সেহেতু তার সাথে কোনো রকমভাবে দলীয়ভাবে কিন্তু কোনো কাউন্সিলরের সাথে তার কোনো সখ্যতা ছিল না। স্বাভাবিকভাবে তিনি বেশ খানিকটা একাকী অভিভাবকহীনতায় পড়েন, এবং যেটা হয় যে একটা সময় আ যে সমস্ত কাউন্সিলর, চেয়ারম্যান ইন কাউন্সিল যাদের সাথে তার ওঠা বসা, সখ্যতা, এমনকি উপনির্বাচনে বাগদা পর্যন্ত তিনি চলে গেছেন, সেই মিলন সর্দারকে আর কেউ পাত্তা দিচ্ছে না, সঙ্গী করছে না, সঙ্গে নিচ্ছে না। এই পরিস্থিতিতে সব্যসাচী দত্ত মিলন সর্দারকে সাথে নিয়ে ২ নম্বর ওয়ার্ড ঘুরলেন, ভোটের প্রচার করলেন। সব্যসাচী দত্ত বললেন, বিচারাধীন বিষয়, বিচারে যা শাস্তি হবে, যা সাজা হবে মাথা পেতে নেওয়া হবে। তো একের পর এক আমরা যদি ঘটনাগুলো দেখি, আ এই সব্যসাচী দত্তের প্রত্যেকটা ওয়ার্ড, বারাসাতের অলি-গলি, সেই সমস্ত ওয়ার্ডগুলিতে ঘোরা, তার জন্য সঙ্গী হিসেবে ২ জনের নাম করলেন, কোনো কাউন্সিলরের নাম করেননি। পাশাপাশি আ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদারের নাম বারাসাতের যে নির্বাচনী তালিকা সেখানে ছিল না, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সভা করলেন বারাসাতে, সেই সভাতে কাকলি ঘোষ দস্তিদার সাংগঠনিক জেলা সভাপতি এবং বারাসাত লোকসভার সাংসদ, তার নাম করেননি। তৃতীয়ত, এই মিলনকে নিয়ে আ ঘোরা। অনেকেই প্রশ্ন তুলছেন যে বারাসাতের যেহেতু একটা বিরাট সংখ্যক ভোটার, এলিট ক্লাস, মিলনকে নিয়ে ঘোরা কতটা সাধারণ এই ভোটাররা নেবেন, এলিট ক্লাসের ভোটাররা নেবেন, শিক্ষিত সচেতন ভোটাররা নেবেন, সেটা কিন্তু একটা প্রশ্নের মুখে। পাশাপাশি ওই সভা থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে এই বারাসতের প্রার্থী সব্যসাচী দত্ত তিনি বললেন যে বারাসাতের জন্য কি করবেন। একটা ছিল বারাসাত হাসপাতালে, অর্থাৎ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু অনেক রকম সমস্যা আছে। বিশেষ করে রাতে, ছুটির দিনে রুগী ভর্তি, আ এবং সেই অনেক যে পরিষেবা, সেই পরিষেবা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। সেই সমস্যার সমাধান করবেন। দেখুন, রাজ্যে তৃণমূল সরকার আর মেডিকেল কলেজ হাসপাতাল অবস্থা, দুরবস্থার চিত্র তিনি তুলে ধরলেন। দ্বিতীয়ত, নমিনেশন জমা দেওয়ার দিন তিনি বারাসাতের যানজট নিয়ে প্রশ্ন তোলেন নিজে থেকেই, এবং তিনি বলেন, হ্যাঁ, রাজ্য সরকার ক্ষমতায়, প্রশ্ন আপনারা করতেই পারেন। আমি বিধায়ক হওয়ার পরে এই সমস্যার সমাধান করব। প্রশ্নটা হলো, বারাসতের পৌরসভায় তৃণমূলের, এখন সরকারে তৃণমূল, এই যানজট নিরসন করতে গেলে কি সত্যি ভোটে জেতার প্রয়োজন? আর যখন এই কথাগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা মঞ্চ থেকে বলছেন, সেই সভায় আছেন কিন্তু আইএনটিটিইউসি, অর্থাৎ তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলার বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি তাপস দাশগুপ্ত। আইএনটিটিইউসি নিয়ন্ত্রণ করে টোটো, তারাই তো করতে পারত, তাই না? আর পুলিশকে তো বললেই তারা তো যানজট নিরসন করতে পারে, টোটোকে রাস্তায় উঠতে দেবে না, টোটো চলাচলে আ নিয়ন্ত্রণ, হ্রাস টানতে পারবে তাহলে। তো আ স্বাভাবিকভাবে এই আ দুটো বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং অনেকে এর ভিতরে তৃণমূলের আ যে অন্দর মহলের যে কোন্দল, সেই কোন্দলের কথা বলছেন। আমি কিন্তু অনেক আগে থেকেই বলে আসছি। যারা বেজায় চটে ছিলেন তারা আশা করি
উত্তর পেয়ে গেছেন প্রার্থী সব্যসাচী দত্তের যে অ্যাক্টিভিটিজ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আ এই ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তথা বারাসত তের সাংসদ তার নাম না করা। তো কোনো পক্ষ বিপক্ষের বিষয় নয়। তথ্যটাই গুরুত্বপূর্ণ। তথ্য আমার কাছে যদি থাকে আমার ভাবনা মন্তব্য একরকম হবে। আর তথ্য যদি না থাকে তাহলে আমার ভাবনা মন্তব্য আরেক রকম হবে। যারা বিরোধিতা করছেন, মানছেন না, যারা দাগিয়ে দিচ্ছেন কোনো রাজনৈতিক দলের রং গায়ে লেপে দিচ্ছেন, ওই যেভাবে এশিয়ান পেইন্টস এ লেপে না? ঠিক সেরকমভাবে লেপে দিচ্ছেন। আসলে তাদের কাছে তথ্য নেই কিংবা ওই উম একটুখানি সঙ্গ দেওয়ার জন্য যে না কিছু বলতে হবে। তথ্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব শক্তিশালী। আশা করি আপনারা তথ্যের আমার যে ইঙ্গিতগুলো ছিল, যে পোস্টগুলো ছিল তার প্রমাণ আপনারা এখন পাচ্ছেন। এখন এই বারাসত লোকসভা কেন্দ্রের আ যে বারাসত বিধানসভা কেন্দ্র, এই বারাসত বিধানসভা কেন্দ্রে সমীকরণ কিন্তু দিনে, দিনে নানা রকমভাবে বদলাচ্ছে। আ বিজেপির অভিযোগ আ যে বারাসতে বহিরাগতদের দেখা যাচ্ছে এবং সেই বহিরাগতরা নাকি তৃণমূলের। তৃণমূলেরও একাংশ বলছেন যে সব্যসাচী দত্ত নিজের টিম প্রত্যেকটি ওয়ার্ডে পাঠিয়ে ওয়ার্ডের পরিস্থিতি দেখছে। অর্থাৎ বারাসতের যে তৃণমূলের টিম আছে সেই টিমের উপরে তিনি শুধুমাত্র যে ভরসা করে চলছেন তা নয়। সব্যসাচী দত্ত বারাসাতে জিততে এসছেন, তিনি জিতবেন। আর প্রত্যেকটি ওয়ার্ডের ভোটারদের সাথে কথা বলছেন তার টিমের সদস্যরা। ওয়ার্ডগুলোতে সমস্যা কি, কি? ওয়ার্ডগুলোর কাউন্সিলরদের ভূমিকা কি? সমস্ত বিষয়টা নিয়ে তিনি কিন্তু জানার চেষ্টা করছেন। তথ্য ইতিমধ্যেই তার হাতে এসে পৌঁছেছে এমনটাও জানা যাচ্ছেন। অনেক জনপ্রতিনিধি, অনেক ওয়ার্ডের কাউন্সিলর বিষয়টাতে বেশ নাখুশ। তথ্য দিয়েই কথা বলি এবং তথ্যের আমি অতীতে যে তথ্যগুলো দিয়ে ইঙ্গিতবাহী পোস্ট করেছি সরাসরি বলা সম্ভব নয়। সেটা ঠিকও নয়। কারণ কোনো রাজনৈতিক দলের সংগঠন নিয়ে মন্তব্য সরাসরি করতে নেই। কারণ এটা তাদের আভ্যন্তরীণ বিষয়, সম্পূর্ণ আভ্যন্তরীণ। এই বিষয়টি যখন প্রকাশ্যে আসে তখনই কিন্তু মন্তব্য করতে হয়। তার আগে যতটা সম্ভব ইঙ্গিত দেওয়া যেতে পারে। কোনো রাজনৈতিক দলের ক্ষতি করার উদ্দেশ্য যেহেতু আমার নেই, সেহেতু আমার ওরকম বিরোধিতা করার কোনো প্রশ্নই আসে না এবং কোনো রাজনৈতিক দল ক্ষতিগ্রস্ত হোক সেটা আমি চাই না। সেরকম কোনো তথ্য পরিবেশনও করব না বিকৃত করে। আশা করি সবাই আমার যারা দর্শক বুঝতে পেরেছেন। যদিও অনেকে যারা জানেন তারা কিন্তু দেখা হলে অ্যাপ্রিশিয়েট করেন, প্রশংসা করেন, সম্মান জানান আ এবং তারা আমাকে এনার্জি দেন, শক্তি যোগান। তাদের জন্য স্যালুট। আর যারা সমালোচনা করেন তাদের বলব, ওই সমালোচনা করুন, আলোচনা করুন কিন্তু দাগিয়ে দেবেন না আর একটু যাচাই করে নেবেন।